ব্রডওয়ের একটা হোটেল কি করে যেন গ্রীষ্ম আবাসনের আয়োজনকারী সংস্থাগুলোর নজর এড়িয়ে গিয়েছিল। হোটেলটা বেশ প্রশস্ত, গভীর ও ঠান্ডা। ঘরগুলোতে নিচু তাপমাত্রার ঘন ওক কাঠের কাজ। ঘরে তৈরি বাতাস আর ঘন সবুজ লতাগুল্ম এখানকার অতিথিদের মনোরঞ্জন করে। কিন্তু অ্যাডিরনডাক পর্বতের অসুবিধেগুলো এখানে নেই। এখানকার চওড়া সিঁড়িগুলো দিয়ে অথবা পেতলের বোতাম আটা পরিচালকদের সাহায্যে বৈদ্যুতিক খাঁচায় চেপে স্বপ্নের মতো মসৃণ গতিতে ওপরে উঠে যেতে যেতে যে অপরূপ সুশান্ত পুলক অনুভব করা যায়, আল্পসের আরোহীরা তেমন আনন্দ কোনোদিনও পায় না। এখানকার হেঁসেলে এমন একটা পাচক আছে যে আপনাকে নদীর ট্রাউট মাছ এত চমৎকার করে রান্না করে দেবে যে তেমন রান্না হোয়াইট মাউন্টেন্স হোটেল আজ অবধি পরিবেশন করতে পারেনি, এবং তার হাতের সামুদ্রিক খাদ্য ওল্ড পয়েন্ট কমফোর্টকেও ঈর্ষায় সবুজ করে তুলবে। ম্যানহাটানে জুলাইয়ের মরুভূমিতে খুব কম লোকই এই মরুদ্যানটির সন্ধান পেয়েছে। হোটেলের স্বল্প সংখ্যক অতিথিবৃন্দ তাই হোটেলের বিশাল ভোজনগৃহের ঠান্ডা আলো আধারিতে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে বসে শূন্য টেবিলগুলোর হিমেল অপচয়ের ওধার থেকে পরস্পরের দিকে নিঃশব্দে অভিনন্দনমূলক দৃষ্টি বিনিময় করেন। এখানকার অপর্যাপ্ত, সতর্ক ও বায়ুচালিতের মতো সতত সঞ্চরণশীল পরিচারকরা সর্বদা অতিথিদের কাছাকাছি ঘোরাফেরা করে এবং কোনো জিনিস মুখ ফুটে চাইবার আগেই তারা সামনে এনে হাজির করে। তাপমাত্রা 12 মাসই এপ্রিলের মতো। মাথার উপরে ছাদের গায়ে জল রঙে আঁকা গ্রীষ্মের আকাশ, তাতে ইতস্তত ভাসমান কিছু হালকা মেঘ যা প্রাকৃতিক মেঘের মতো মিলিয়ে গিয়ে আমাদের মনস্তাপের কারণ হয় না। ব্রডওয়ের মনোরম দুরাগত গর্জন এখানকার সুখী অতিথিদের অলস কল্পনায় অরণ্যকে সবিরাম শব্দে ভরিয়ে রাখা জলপ্রপাতের প্রবল আওয়াজে রূপান্তরিত হয়ে যায়। যে সমস্ত অস্থির প্রমোদসন্ধানীরা প্রকৃতিকে গভীরতম অন্তঃপুর পর্যন্ত তাড়া করে যায়, পাছে তারা এই নিভৃত আশ্রয়টুকুর খোঁজ পেয়ে এখানে এসে হানা দেয়, সেই ভয়ে প্রতিটি অপরিচিত পদশব্দেই এখানকার অতিথিবৃন্দ উদ্বেগে উৎকর্ণ হয়ে ওঠেন। এইভাবে এই জনহীন মরুপান্থশালায় ছোট্ট একদল রসিক পণ্ডিত গ্রীষ্মকালে লোকচক্ষুর অন্তরালে সযত্নে নিজেদের লুকিয়ে রাখেন এবং শিল্প ও দক্ষতার সাহায্যে তাদের সেবায় সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখা পর্বত ও সৈকতের মাধুর্যকে তারা প্রাণ ভরে উপভোগ করেন। এহেন হোটেলে এই জুলাই মাসে এক মহিলা এসে হাজির হলেন। খাতায় নাম তোলাবার জন্য হোটেলের ক্লায়েন্টের কাছে তিনি যে কার্ডটা পাঠিয়ে দিলেন তাতে লেখা মাদাম এলোয়াজ দার্কি বুমো। মাদাম বুমোর মতো অতিথি হোটেল লোটাসের পছন্দ। ওর মধুর ও আন্তরিক শোভন সুন্দর চালচলন হোটেলের কর্মচারীদের ওর কৃতদাস করে তুলল। ওর ঘণ্টিতে সাড়া দেবার জন্য ছোকরা চাকরদের মধ্যে মারামারি পড়ে গেল। মালিকানার প্রশ্ন জড়িত না থাকলে কেরানিরা সমস্ত জিনিসপত্র শুদ্ধ পুরো হোটেলটাই ওর হাতে তুলে দিতে পারত। অন্য অতিথিরা ওকে মনে করত মেয়েলি স্বতন্ত্রতায় তুলির শেষ স্পর্শ। এই অতি সুন্দর অতিথিটি হোটেল থেকে খুব কমই বেরুত। ওর স্বভাব চরিত্র হোটেল লোটাসের বিশিষ্ট পৃষ্ঠপোষকদের রীতিনীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যময়। ওই মনোরম পান্থনিবাসটিকে উপভোগ করতে হলে শহরকে অনেক দূরের পথ মনে করে পরিবর্জন করতে হয়। রাত্রিবেলা কাছাকাছি কোথাও গিয়ে এক আধটু আমোদ ফুর্তি করায় আপত্তি নেই, কিন্তু উত্তপ্ত দুপুরে পুকুরের সুনির্মল স্নিগ্ধতায় নিরালম্ব হয়ে থাকা ট্রাউট মাছের মতো অতিথিদেরও লোটাসের ছায়াময় গাঢ়তায় লীন হয়ে থাকতে হয়। হোটেল লোটাসে একেবারে সঙ্গীহীন হলেও মাদাম বুমো যেন রানীর মতোই পদমর্যাদার খাতিরে নিজের নিঃসঙ্গতা বজায় রাখত।
বেলা 10টায় শান্ত ধীর স্থির মধুর ভঙ্গিতে জলখাবার খেয়ে নিত, ঠিক যেন অস্পষ্ট আলোয় মৃদু আভাসিত হয়ে থাকা একটি সায়াহ্ন যূথিকা। কিন্তু ডিনারের সময় মাদামের চমৎকারিত্ব একেবারে চরম সীমায় পৌঁছে যেত। তখন কোনো গিরিসংকটের কোলে কোনো অদেখা জলপ্রপাতের সূক্ষ্ম কুহেলির মতো অপার্থিব আর অপরূপ সুন্দর একটা গাউন পরত ও। সেই গাউনের শোভা এই লেখকের কল্পনারও অতীত। গাউনের লেস লাঞ্ছিত সামনের অংশে সর্বদা হালকা লাল রঙের গোলাপরাজি নিশ্চিন্তে বিশ্রাম নেয়। খাস পরিচারক ওই গাউনটাকে শ্রদ্ধার চোখে দেখত এবং দোরগোড়া থেকেই মাদামকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে আসত। গাউনটা দেখলেই আপনি পরীর কথা মনে করবেন, হয়তো রহস্যময়ী কাউন্টেসদের কথাও আপনার মনে হবে, এবং অবশ্যই মনে পড়বে ভার্সাই, লম্বা তলোয়ার আর মিসেস ফিস্কের কথা। হোটেল লোটাসে এই ধরনের একটা বেহদিস গুজব চালু ছিল যে মাদাম আসলে বিশ্ব নাগরিক এবং দুই জাতির শক্তি পরীক্ষার খেলায় তিনি নিজের ছিপছিপে শুভ্র হাত দুটি দিয়ে রুশদের হয়ে সুতো টানছেন। বিশ্বের সবচাইতে সভ্য দেশের নাগরিক হওয়ায় মাঝ গ্রীষ্মের উত্তাপে তিনি যে হোটেল লোটাসের প্রান্তসীমাকেই নিজের কাঙ্ক্ষিত সাময়িক আবাস হিসেবে দ্রুত চিনে নেবেন, এতে অবাক হওয়ার কিছু নেই। মাদাম বুমোর হোটেলে ওঠার তৃতীয় দিনে অল্প বয়সী একটি যুবক হোটেলে ঢুকে একজন অতিথি হিসাবে খাতায় নাম লেখালো। তার পোশাক আশাক ভদ্রজনোচিত, চোখ মুখ সুন্দর এবং অভিব্যক্তি বিচক্ষণ ও আভিজাত্যময়। লোকটা হোটেলের কেরানিটিকে জানিয়ে দিল যে সে 3-4 দিন থাকবে। তারপর ইউরোপীয় জাহাজগুলোর ছাড়ার ব্যাপারে কিছু খবরাখবর নিয়ে সে প্রিয় হোটেলে আশ্রয় পাওয়া তৃপ্ত মুসাফিরের মতো ওই অনুপম হোটেলটির অপরূপ আলসেমিতে শরীর ডুবিয়ে দিল। হোটেলের খাতায় যা লেখানো হয়েছে সে সম্পর্কে কোনো প্রশ্ন না তুলে বলা যায় যুবকের নাম হ্যারল্ড ফ্যারিংটন। হোটেল লোটাসের শান্ত জীবনধারায় সে এত নিঃশব্দে ও এমন সুকৌশলে গা ভাসিয়ে দিল যে একটি মৃদু তরঙ্গ অন্যান্য আবাসিকদের বিশ্রামে ব্যাঘাত ঘটাল না। হ্যারল্ড ফ্যারিংটন হোটেলে ওঠার পরের দিন ডিনারের শেষে খাওয়ার ঘর থেকে বেরোনোর সময় মাদাম বুমোর রুমালটা মেঝেতে পড়ে গেল। মিস্টার ফ্যারিংটন সেটা তুলে নিল এবং পরিচয়ের পরবর্তী আবেগ উচ্ছ্বাসগুলো বাদ দিয়েই সেটা মাদামকে ফিরিয়ে দিল। লোটাসের বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে সম্ভবত একটা রহস্যময় সহযোগিতার বন্ধন থাকে। হয়তো ব্রডওয়েরই একটা হোটেলে এ ধরনের একটা অতি উত্তম গ্রীষ্ম আবাস আবিষ্কার করতে পারার সাধারণ সৌভাগ্যই তাদের কাছাকাছি নিয়ে যায়। তাই নেহাত ভদ্রতা রক্ষা এবং বিদায়কালীন শুভেচ্ছা বিনিময় ছাড়াও কিছু আন্তরিক কথাবার্তারও লেনদেন হয়, যেন একটা সত্যিকারের গ্রীষ্ম আবাসের উপযোগী আবহাওয়া গড়ে তোলবার খাতিরেই তাদের মধ্যে পরিচয় গড়ে ওঠে এবং জাদুবৃক্ষের মতো তা সেখানেই ফুলে ফলে বিকশিত হয়। তখন তারা কয়েক মুহূর্তের জন্য ঝুল বারান্দাটার শেষ প্রান্তে গিয়ে দাঁড়ায় এবং কথোপকথনের পালক নরম গোলাটাকে পরস্পরের দিকে ছুঁড়ে ছুঁড়ে দেয়। পুরনো জায়গাগুলোতে যেতে আর ভালো লাগে না। হট্টগোল আর ধুলোর হাত থেকে রেহাই পাবার জন্য পাহাড় কিংবা সমুদ্রের ধারে পালিয়ে গিয়ে কি লাভ? যারা ওইগুলোর জন্য দায়ী তারাও তো আপনার পেছন পেছন সেখানেই গিয়ে হাজির হবে। সমুদ্রে গেলেও ফিলিস্টাইনরা আপনার সঙ্গ ছাড়বে না। সবচাইতে সুন্দর করে সাজানো গোছানো স্টিমারগুলো আজকাল প্রায় ফেরি নৌকার মতনই ভিড়ে ভর্তি হয়ে উঠেছে। গ্রীষ্ম আবাসন সন্ধানীরা যখন আবিষ্কার করবে ব্রডওয়ে থেকে 1000 আইল্যান্ড কিংবা মিকিনিয়াকের তুলনায় লোটাসটা দূরে, তখন আমাদের কি যে হবে তা ঈশ্বরই জানেন। আশা করি আর একটা সপ্তাহ আমাদের এই রহস্যটা গোপনই থাকবে। সবাই যদি লোটাসে এসে হাজির হয় তাহলে কোথায় যে যাব জানি না। আর একটা মাত্র জায়গা আমি জানি, যেটা গ্রীষ্মকালের পক্ষে
ঠিক এমনই সুন্দর। সেটা হচ্ছে ইউরাল পর্বতে কাউন্ট পলিনস্কির দুর্গ। শুনেছি এই সময়টায় বাদেন বাদেন কিংবা কান নাকি প্রায় নির্জন থাকে। প্রতি বছরই পুরনো অবকাশ কেন্দ্রগুলোর নাম খারাপ হচ্ছে। সংখ্যাগরিষ্ঠের দল যে জায়গাগুলোকে উপেক্ষা করে, আমাদের মতো অনেকেই হয়তো সেই সমস্ত নিরিবিলি জায়গাগুলোকে আশ্রয় হিসেবে খুঁজে পায়। আমি তো ঠিক করেছি আরো 3টে দিন এই চমৎকার বিশ্রামটুকু উপভোগ করব। সোমবার দিন সেড্রিক জাহাজটা ছাড়ছে। আমাকেও সোমবারই চলে যেতে হবে, তবে আমি জাহাজে যাচ্ছি না। জায়গাটা যত সুন্দরই হোক, চিরটা কাল তো আর এখানে লুকিয়ে থাকা চলবে না। আমার জন্য আজ মাসাধিক কাল ধরে আমাদের বাগান বাড়িটা সাজগোজ চলছে। গিয়ে আবার সেই পার্টি টার্টির ব্যবস্থা করতে হবে, কি যে বিশ্রী লাগে। তবে হোটেল লোটাসের এই একটা সপ্তাহ আমি কোনোদিনও ভুলবো না। আমিও না, আর সেড্রিককেও আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না। 3 দিন পরে রোববার সন্ধ্যাবেলায় ওরা দুটিতে সেই একই ঝুল বারান্দায় ছোট্ট একটা টেবিলের সামনে বসেছিল। একটি বিচক্ষণ পরিচারক ওদের জন্য কিছু বরফ আর ক্ল্যারেট পান করার ছোট ছোট গ্লাস নিয়ে এলো। মাদাম বুমোর পরনে সেই সুন্দর সান্ধ্য গাউনটা, যেটা ও প্রতিদিনই ডিনারের সময় পরে। ওকে চিন্তিত দেখাচ্ছিল। টেবিলের ওপরে ওর হাতের সামনে ছোট্ট একটা পয়সা রাখার থলে। বরফটা খেয়ে ও থলেটা থেকে $1 একটা নোট বের করলো। মিস্টার ফ্যারিংটন, আমি আপনাকে কিছু বলতে চাই। কাল সকালে জল খাবারের আগেই আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমাকে নিজের কাজে গিয়ে যোগ দিতে হবে। ক্যাসিস ম্যামথ স্টোরে আমি কাউন্টারে দাঁড়িয়ে গেঞ্জি, মোজা ইত্যাদি বিক্রি করি, এবং আগামীকাল সকাল 8টায় আমার ছুটি শেষ হচ্ছে। আসছে শনিবার রাতে আমার $8 বেতনটা দোকান থেকে না তোলা অবধি $1 এই নোটটাই আমার সম্বল। আপনি একজন সত্যিকারের ভদ্রলোক। আমার সঙ্গে আপনি খুব ভালো ব্যবহার করেছেন, তাই যাবার আগে আমি এই কথাগুলো আপনাকে বলে যেতে চাইছিলাম। শুধু এই ছুটিটার জন্য গত 1 বছর ধরে আমি আমার মাইনে থেকে পয়সা জমিয়েছি। আর কোনোদিন না পারলেও এই একটা সপ্তাহ আমি একজন অভিজাত মহিলার মতো কাটাতে চেয়েছিলাম। প্রতিদিন সকাল 7টার সময় গুঁড়ি মেরে ওঠার বদলে যখন ইচ্ছা হবে তখনই বিছানা থেকে উঠব, সবচাইতে ভালোভাবে থাকবো, ঘন্টি বাজিয়ে ফরমাশ করব, বড়লোকরা যেমনটি করে। আমি তা করেছি। এত সুখে কোনোদিনও থাকবো বলে আমি আশাও করিনি। এবারে আমি আবার আমার চাকরিতে ফিরে যাচ্ছি। আমি আপনাকে এই কথাগুলো বলতে চাইছিলাম মিস্টার ফ্যারিংটন, কারণ আমার মনে হয়েছিল আপনি আমাকে খানিকটা পছন্দ করেন, আর আমিও আপনাকে পছন্দ করি। তবু এই অবধি আমি আপনার সঙ্গে ছলনা না করে পারিনি, কারণ এই সমস্ত কিছুই আমার কাছে একটা রূপকথা বলে মনে হচ্ছিল। তাই আমি ইউরোপ এবং অন্যান্য যে সমস্ত দেশের কথা বইতে পড়েছি তাই আপনাকে বলেছি, যাতে আপনি মনে করেন আমি একজন বিখ্যাত মহিলা। এই যে পোশাকটা আমি পরে রয়েছি, এটা আমার একমাত্র পোশাক, যেটা আমার মাপ দিয়ে তৈরি করা হয়েছে। এটা আমি ওডাউট অ্যান্ড লেভেন্সকি থেকে কিস্তিতে কিনেছিলাম। এটার দাম $75 এবং এটা আমার মাপে তৈরি। এটার জন্য আমি নগদে $10 দিয়েছি। দাম শোধ না হওয়া অবধি ওরা আমার কাছ থেকে এটার বাবদ প্রতি সপ্তাহে $1 করে নিয়ে যাবে। আমার আর কিছু বলার নেই, শুধু একটা কথা, মাদাম বুমো নয়, আমার আসল নাম মিস সিভেটের। আমার প্রতি মনোযোগ দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোশাকের জন্য আগামীকালের দেয় কিস্তিটা আমি $1 নোটটা দিয়েই মেটাবো। এবারে তাহলে আমি বরঞ্চ আমার ঘরে যাই। নির্লিপ্ত অভিব্যক্তি নিয়ে হ্যারল্ড ফ্যারিংটন এতক্ষণ হোটেল লোটাসের সবচাইতে রূপবতী অতিথিটির বক্তৃতাটা শুনছিল। ওর কথা শেষ হতেই
সে কোটের পকেট থেকে চেক বইয়ের মতো ছোট্ট একটা বই বের করলো। তারপর পেন্সিল দিয়ে একটা ফর্ম ভরাট করে পৃষ্ঠাটা ছিঁড়ে সেটা তার সঙ্গীটির দিকে বাড়িয়ে দিয়ে $1 নোটটা নিজের হাতে তুলে নিল। কাল সকালে আমাকেও কাজে যোগ দিতে হবে, এবং ইচ্ছে করলে আমি এখনই কাজে যোগ দিতে পারি। ওইটে তোমার $1 কিস্তির রসিদ। 3 বছর হলো আমি ওটাউট অ্যান্ড লেভিনস্কিতে কিস্তি আদায়ের কাজ করছি। ছুটি কাটানোর ব্যাপারে আমাদের দুজনেরই চিন্তা একই রকম। ভারী মজার ব্যাপার, তাই না? চিরদিনই আমার একটা দারুণ হোটেলে থাকার ইচ্ছা ছিল। আমার $20 মাইনে থেকে পয়সা জমিয়ে জমিয়ে আমি তাই করেছি। তা বলো দেখি, শনিবার রাত্রে একটা নৌকোয় চেপে কোনি দ্বীপে গেলে কেমন হয়? কি মনে হয় তোমার? নকল মাদাম বুমোর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। নিশ্চয়ই যাব মিস্টার ফ্যারিংটন। শনিবার 12টার সময় দোকান বন্ধ হয়। আমার মনে হয় একটা সপ্তাহ আমরা বেশি খরচা করে ফেললেও কোনিতে ঠিকই যাওয়া চলবে। ঝুল বারান্দার নিচে জুলাই রাত্রির তাপপীড়িত শহরটা তখন তর্জন গর্জন করছে। হোটেল লোটাসের তাপ নিয়ন্ত্রিত অন্তঃপুরে ঠান্ডা ছায়াদের রাজত্ব। মাদাম ও তার সঙ্গীটির কাছ থেকে ইঙ্গিত পাওয়া মাত্র পরিবেশন করবার জন্য তৈরি হয়ে আগ্রহী পরিচারকটি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে নিচু জানলাগুলোর কাছে। বৈদ্যুতিক খাঁচারার কাছে গিয়ে ফ্যারিংটন বিদায় নিল এবং মাদাম বুমো শেষবারের মতো উপরে উঠতে শুরু করলো। কিন্তু তার আগে ওরা ওই নিস্তব্ধ খাঁচাটার কাছে পৌঁছবার আগেই ফ্যারিংটন বলল, তুমি এই হ্যারল্ড ফ্যারিংটন নামটা ভুলে যাও, কেমন? আমার নাম ম্যাকম্যানাস, জেমস ম্যাকম্যানাস। কেউ কেউ আমাকে জিমিও বলে থাকে। শুভরাত্রি জিমি। শেষ হলো আজকের গল্প বিখ্যাত সাহিত্যিক ও হেনরির লেখা ট্রানজিয়েন্টস ইন আর্কাদিয়া। গল্পটির বাংলা অনুবাদের নাম স্বপ্ন শেষে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ভিডিওটি আপলোড করা 7 দিনের মধ্যে ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিতে হাইপ দিতে পারেন।